বাসরাতে আমি বউয়ের ঘোমটাটা তুলতে যাব, তখনই আমার বউ বলে উঠল, 1 মিনিট, আপনাকে একটা কথা বলার আছে। কথাটা শুনে আমার একটু হাসি পেল। বউ তো বেশ সুন্দরভাবে কথাটা বলল, একটা রোমান্টিক ফিল পাচ্ছি। তাই অল্প হেসেই বললাম, 2টা বলো, তবে আমার চোখে চোখ রেখে বলতে হবে। আমি রোমান্টিক কিছু বলতে যাচ্ছি না, যে চোখে চোখ রেখে বলবো। এবার ওর কণ্ঠে কিছুটা অভিমান খুঁজে পেলাম, কিন্তু এখনো ওর চেহারাটাই তো দেখা হলো না। তাই ভাবলাম ওকে ঘোমটাটা তোলার কথা বলে দেখি কি হয়। ঘোমটার আড়ালে থেকে কিছু বললে তোমার কথার অর্থ তো ঠিকমতো বুঝতে পারবো না। মুখের দিকে তাকালে কথায় আর এক্সপ্রেশনে মিলিয়ে মনের ভাব অনেকটাই বুঝতে পারবো। ভেবেছিলাম একটু সিনেমাটিক টাইপের ঘোমটা সরিয়ে একটা রাগী লুক দেবে, কিন্তু তেমন কিছুই হলো না। বেশ শান্তভাবেই ঘোমটাটা সরালো। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম একটা নিষ্পাপ শান্ত চেহারা, চোখটা নামিয়ে রেখেছে। এবার বলা শুরু করলো, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, এজন্য আমার জীবনে ভালোবাসার কোনো অভাব হয়নি কখনো। প্রেম ভালোবাসাও করা হয়ে ওঠেনি। এই বিয়েটা মা বাবার ইচ্ছেতেই করেছি। তবে হুট করে একজন অপরিচিত মানুষের সাথে এক বিছানায় শুতে আমি একটু আনকমফোর্টেবল ফিল করছি। তাই কয়েকদিন আমরা একে অপরকে জেনে নিই, তারপর না হয় একসাথে শোবো। এর আগ পর্যন্ত কেউ কাউকে স্পর্শ করব না। ওর এই কথা শুনে একটু হাসলাম। যা বলেছে যুক্তিসঙ্গত কথাই বলেছে। হঠাৎ করে একজন অপরিচিত মানুষের সাথে এক বিছানায় শুতে আনকমফোর্টেবল ফিল করারই কথা, এতে আমারও কোনো সমস্যা নেই। তাই মুখের হাসি বজায় রেখেই বললাম, ব্যাস এটুকুই। এবার ও আমার দিকে চোখ তুলে তাকালো। এত সহজে ব্যাপারটা নিব হয়তো আশা করেনি। আমি ওর চোখের দিকে তাকালাম। গাঢ় করে কাজল দেওয়া চোখ দুটি দেখতে কি অপূর্ব লাগছে। মায়াবী একটা চাহনি, দেখলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। কপালের ওই মাঝারি সাইজের লাল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক ওর চাঁদ মুখটাকে যেন পূর্ণ করে দিয়েছে। এসব দেখে মনে হলো আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি। আগেও একবার প্রেমে পড়েছিলাম, তাই প্রেম সম্পর্কে হালকা একটা ধারণা আমার আছে। শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে ভাবলাকান্তের মতো হা করে তাকিয়ে এগুলো ভাবছিলাম। ও বোধহয় খানিকটা লজ্জা পেল, তাই চোখ নামিয়ে বলল, এরকম হা করে তাকিয়ে কি দেখছেন? আমি অপূর্ব চোখে দেখতেছি তোমার ওই জ্যোৎস্নামাখা মুখে গাঢ় কাজলে হালকা দুটি চোখ। ওই নির্মল চাহনির গভীরে ক্ষণে ক্ষণে খুঁজিয়া পাইতেছি আমার প্রাণের অন্তঃসুখ। বাহ, আপনি তো বেশ ভালো কবিতা আবৃত্তি করতে পারেন। লেখালেখিও করেন নাকি? এই অবসর সময়ে একটু আধটু আর কি। লেখার জন্য তেমন সময় পাই না। এবার থেকে রোজ অন্তত একটা কবিতা লিখতে হবে আমার জন্যে। রোজ লিখতে হবে? হ্যাঁ, রোজ লিখতে হবে। আমার ওপর ওর অধিকার খাটানো দেখে বেশ ভালো লাগলো। নিজের অধিকার নিজে আদায় করে নিচ্ছে। মনের মধ্য দিয়ে একটা ভালো লাগার অনুভূতি ছুঁয়ে গেল। তাই হালকা হেসে বললাম, আচ্ছা লিখব। এবার তাহলে ঘুমিয়ে পড়া যাক, অনেক রাত হয়েছে। আমি বালিশ নিয়ে সোফায় চলে যাচ্ছি। এটা বলে আমি বালিশ আনতে গেলাম। সাথে সাথে ও কিছু বলল না। আমি বালিশ নিয়ে চলে যাব এমন সময় বলে উঠল, আচ্ছা শুনুন, আপনাকে সোফায় যেতে হবে না, এখানে শুয়ে পড়ুন। বিছানা অনেক বড় আছে, মাঝখানে না হয় বালিশ দিয়ে দেব। এই কথা শুনে ভাবলাম আইডিয়া মন্দ না। এমনিতেও সোফায় ঘুমাতে আমার অসুবিধা হবে। লম্বা মানুষদের জীবনে অনেকগুলো অসুবিধার মধ্যে একটা হলো সোফায় বডি অ্যাডজাস্ট করা যায় না। তাই ওকে একবার জিজ্ঞেস করে নিলাম ওর কোনো অসুবিধা হবে কি না। তোমার কোনো সমস্যা হবে না তো আমি এখানে ঘুমালে? না, কোনো সমস্যা না, আপনি শুয়ে পড়ুন, আমি বাতি নিভিয়ে দিচ্ছি। এই বলে ও বিছানা থেকে নেমে বাতি নিভিয়ে চলে আসলো। আমিও শুয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ কেটে গেল, কিন্তু আমার ঘুম আসছিল না। ওর কথা বেশ মনে পড়ছে।
ও বলতে আমার বউ না, আগে যাকে ভালোবাসতাম সে। মেয়েটার নাম ছিল হিয়া। হাসি খুশি চঞ্চল স্বভাবের একটা মেয়ে। আমরা ভার্সিটিতে একই ব্যাচে ছিলাম। ক্লাসের ফাঁকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আর হাসি ঠাট্টা করা এগুলো ছিল ওর রোজ দিনের রুটিন। অন্যদিকে আমি ছিলাম ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, কারোর সাথে মিশতাম না, সবার পেছনে বসে থাকতাম একা একা। দু একজন ছাড়া আমার সাথে কেউ কথা বলতেও আসতো না। আমিও কাউকে ঘাটাতাম না, নিজের মতো চলতাম। হিয়া বসতো মাঝামাঝি লেভেলের বেঞ্চে। আমি পেছন থেকে মাঝে মাঝে ওকে দেখতাম ওরা কি করছে। ভালোই লাগতো ওদের এসব আচরণ দেখতে। এভাবেই বেশ চলছিল আমার দিনকাল। কিন্তু একদিন একটা ঘটনার পর থেকে হিয়া নামের মেয়েটা আমার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে উঠে গেল। হয়েছে কি, সেদিন বোধহয় খুব বৃষ্টি ছিল। ক্লাসে বেশি কেউ আসেনি। 4টা ক্লাসের মধ্যে 2টা হয়েছে, বাকি 2টা হবে বলে মনে হচ্ছে না। স্যারও আসেননি, তাই আমি ব্যাগের ওপর মাথাটা রেখে ঝিমোচ্ছিলাম। কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। হঠাৎ মাথার সামনে ঠাস করে একটা শব্দ হলো। শব্দ শুনেই ধরফর করে উঠে বসলাম। কি হয়েছে আসলে ব্যাপারটা বুঝতে আমার একটু সময় লাগলো। ঘুম ভাঙার পর প্রথমে সামনে তাকিয়ে দেখলাম হিয়া আর আরও 2টা মেয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ক্লাসে আর কেউই নেই। ওরা হাসছে বা ক্লাসে কেউ নেই এগুলো আমার কাছে সাধারণ বিষয় লাগলো। আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরছিল যে শব্দটা হলো কিসের, তাই চারপাশে তাকাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল ফাটা বেলুনের একটা টুকরো। ব্যাস, আমার আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে। কিন্তু হিয়া এরকম করলো কেন, এটা আমার মাথায় ঢুকলো না। ও তো কোনোদিন আমার দিকে তাকায়ও নি। আজ হঠাৎ এভাবে বেলুন ফাটিয়ে আমাকে জাগানোর মানে কি বুঝলাম না। তাই বোবার মতো ওদের দিকে তাকিয়ে রইলাম। আমার তাকানো দেখে হিয়া বলল, ক্লাস আওয়ার তো শেষ, এখানে কি রাত পার করে দেবে নাকি? আমি কি বলবো বুঝতেছিলাম না। কখনো কোনো মেয়ের সাথে তেমন কথাও বলিনি, তাই কথার মাঝে কিছুটা তোতলানো চলে এলো। না মানে বাসায় যাবো তো। এই তুমি তোতলা নাকি? আগে তো কখনো খেয়াল করিনি। তোতলা উপমাটা শুনে ভালো করে কথা বলার প্রিপারেশন নিলাম। একটু আত্মবিশ্বাস নিয়ে কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, না আসলে হঠাৎ চমকে ঘুম থেকে উঠেছি তো, তাই এমন হয়েছে। আমি যে বেলুন ফাটিয়ে তোমার ঘুম ভাঙালাম, আমার উপর রাগ হচ্ছে না? আমি একটু মুচকি হেসে বললাম, রাগ হবে কেন? তুমি তো মজা করার জন্য এরকম করেছো। রাগাবার জন্য করলে হয়তো রাগ হতো। বাহ, বেশ চমৎকার কথা বলো তো তুমি। এরকম সুন্দর করে কথা বলতে পারো, তাহলে সারাক্ষণ একা একা বসে থাকো কেন? এটা আসলে বেমানান লাগে। একা থাকতে ভালো লাগে, তাই আর কি। আমি তো ভেবেছিলাম তুমি নীরস টাইপের মানুষ, একা একা থাকো, নিশ্চয়ই অনেক রাগী আর রোবট রোবট টাইপ। কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি অনেক প্রাণবন্ত আর ক্লাসি টাইপের কেউ। গুছিয়ে কথা বলো, সহজে রাগ ওঠে না। ইমপ্রেসিভ ক্যারেক্টার। ধন্যবাদ। আচ্ছা, কেউ তোমার সাথে যে কথা বলে না কেন? আমরা অপ্রয়োজনে কারোর সাথে কথা বলি কখন? যখন ওই মানুষটার সাথে কথা বলার আগ্রহ থাকে। আমার সাথে কথা বলার হয়তো কারোর আগ্রহ নেই। তাও তো ঠিক। আমিও আসলে তোমার সাথে কথা বলার জন্য বেলুন ফাটাইনি, জাস্ট তোমার রিয়াকশন দেখতে চাইছিলাম। আজ অবধি আর কেউ রিয়াকশন দেখতে চায়নি, তাই হয়তো কথা বলা হয়নি, তাই না? তোমার সাথে যতই কথা বলছি ততই ইমপ্রেসড হয়ে যাচ্ছি। এটা শুনে আমার বেশ হাসি পেল, তবে হাসলাম না। স্বাভাবিকভাবেই বললাম, ক্ষণিকের আগ্রহ মাত্র, এর বেশি কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুমিও বাসায় চলে যাও। বাই। বাই। ও চলে গেল আর আমিও বাসার দিকে রওনা দিলাম। ও আর কথা বাড়ায়নি। কেন জানি বাসায় আসার পথে ওই কথাই ভাবছিলাম। তবে হিয়ার কথা বলার ধরনটা
ভালোই লাগলো। দেখতেও মিষ্টি আর হাসিটাও সুন্দর। বাসায় আসার পরও ওর মুখটাই ভাসছিল। মানে বিষয়টা এমন যে ও আমার মাথার মধ্যে গেঁথে গেছে, মাথা থেকে কিছুতেই বের করতে পারছিলাম না। আগে কখনো আমার সাথে কোনো মেয়ে এভাবে কথা বলেনি, তাই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বেশ ভালোই লাগছিল ওর কথা ভাবতে। এরপর থেকে ভার্সিটিতে ক্লাসের ফাঁকে ওর দিকে তাকিয়ে থাকতাম। ওকে এই বিষয়টা কখনো সেভাবে বুঝতে দেইনি, তবে হালকা আঁচ করতে পারতো মনে হয়। মাঝে মধ্যে হালকা কথাও হতো হিয়ার সাথে। তেমনই একদিন ক্লাস ব্রেকে হঠাৎ আমার সামনে এসে বলল, তানভীর কি করছো? এই তো একটা ম্যাথ সলভ করতেছি। ব্রেকে বসে ম্যাথ করছো? পেটে খিদে লাগে না? পেট আছে তাই খিদে তো একটু লাগছে, তবে ইগনোর করছি, কারণ মনোযোগ এখন ম্যাথের মধ্যে, এতে খিদেও কম লাগছে। আচ্ছা, এক কাজ করো, আমার সাথে এখন ক্যান্টিনে চলো। খিদেও মিটবে আর মনোযোগও বাড়বে। আরও